একটি হচ্ছে থ্রি ইডিয়টস, সকলেই দেখেছি আমরা, আরেকটি হচ্ছে ছিচড়ে, আরও পরে হয়েছে, এবং আরও অনেক ভালো ছবি আছে স্কুল জীবন, কলেজ জীবন, ছাত্র জীবন নিয়ে। তো আমার হঠাৎ করে কেন মনে পড়লো, দুটো ছবির মধ্যে সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে, জনপ্রিয় হয়েছে, বাণিজ্য করেছে, ভালো ভালো সমালোচকদের ভালো প্রশংসা পেয়েছে, নিঃসন্দেহে সবাই জানে থ্রি ইডিয়টস। মানে গত 20 বছরের হওয়া আরও হিন্দি ছবির মধ্যে যদি শ্রেষ্ঠ 20টা ছবি বেছে নেওয়া যায়, তার মধ্যে একটা অবশ্যই ওটা পড়ে, নিঃসন্দেহে। ছিচড়ে অত নাম করেনি, ছিচড়ে অত বাণিজ্য করেনি, অত প্রশংসাও পায়নি, কিন্তু আমার কেন জানি না সবসময় মনে হয় যে বাধা সত্ত্বেও, প্রায় 3.5 ঘন্টা লম্বা ছবি, খুবই মজা, আমাদের অনেক সিরিয়াস বক্তব্য আছে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু প্রচুর বাধা সত্ত্বেও ওই 3জন ইডিয়েট জিতে যায়। একজন তো বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হয়ে যায়, র্যাঞ্চো, ফলে আমরা সবাই হাততালি দিয়ে হল থেকে বেরোতে পারি, খুব স্বস্তির নিঃশ্বাস পেলি যে না, ভালো লোকেরা জিতে গেল। চিত্রটা সেটা হয়, সেখানে দুটো প্রজন্ম দেখানো হয়েছে। তো দেখা যাচ্ছে সেখানে কিন্তু তারা হাজার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে, হেরে যাচ্ছে আর। তো সেই হারটাকে কি করে জীবনের অঙ্গ করতে হবে, সেইটা কিন্তু সবচেয়ে ভালো অনুপ্রেরণা দেয় যে কটা ছবি বা সাহিত্য আমরা পড়েছি বা দেখেছি, তার মধ্যে আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট মনে হয়েছে ছিচড়ে। কেন? যে বললাম, সবাই আমরা বাবা মারা শিক্ষক সবসময় বলি বেশি নম্বর পাও, ফার্স্ট পাও, সেকেন্ড পাও, পুরস্কার পাও, ভালো চাকরি পাও, ওরে ব্যাঙ্গালোর বা আমেরিকা চলে যাও। তারপর শেষকালে বাবা মা বাড়িতে একা থাকে, দুজনের মধ্যে একজন আগে তো নিশ্চয়ই মারা যাবেন, আর একজন আরও নিঃসঙ্গ হয়ে, পুত্রকন্যা তাদের নিজেদের ভালো জীবনটা পালন করতে পারে, উপভোগ করতে পারে। তো যে শিক্ষা ব্যবস্থায় সাফল্য শেষ পর্যন্ত যে দেশে, যে সমাজে তাকে অমানুষ করে তোলে, পিতামাতাকে ছেড়ে তারা থাকছে, সেটা হয়তো তারা বাধ্য হয়েছে বলবেন, কিন্তু শেষ পর্যন্ত তারা তো সাফল্যটাকেই একমাত্র লক্ষ্য করেছে, সফল হয়েছে। যারা হয়তো সেটা করলো না, অন্যভাবে কিছু করার চেষ্টা করলো, কিন্তু সফল হলো না, ব্যর্থ হলো, তারা ব্যাঙ্গালোর গেল না, তারা আমেরিকা গেল না, তারা কলকাতাতেই পচে মরল, বা সোনারপুরে গ্রামে কিংবা নামখানা গেল, তাদেরকে কি চোখে দেখব? সমাজে তো এরাই বেশি। আপনার 140 কোটি ভারতীয় মধ্যে তো 139 কোটি 99 লক্ষ লোক হয়তো ছিচড়ের দলেই আছে। তাহলে তাদের সাফল্যটা কোথায়, বা তাদের ব্যর্থতাকে আমরা সমাজ কি চোখে নেবে, তাদের স্বীকৃতি কিভাবে দেবে না? এটা আমি আগের দুটো যে স্কুলে ছিলাম, আমার প্রথম স্কুল নামখানাতে, মানে চাকরি জীবনে এসএসসি দিয়ে প্রথম শিক্ষকতার চাকরি, 1999 সালে নামখানায় গেছিলাম। একেবারেই নামখানা তখন গ্রাম, দুপাশে রাস্তার, মানে মেন যে রাস্তা দিয়ে বাস রাস্তা, নামখানাতে বকখালি যাওয়ার দুপাশে প্রথম প্লটটা অব্দি রাস্তা থেকে কারেন্ট টেনে নেয়, তারপরে পুরো অন্ধকার থাকে। সেই রকম কি জায়গায় 2 বছর ছিলাম, ওইখানটায় সত্যি সত্যি দেখে এসেছিলাম যে শত প্রতিকূলতা সত্ত্বেও, কত বাধা সত্ত্বেও, যে বাচ্চা ছেলেমেয়েরা তারা কিন্তু স্কুলটা ছাড়ে। এখনো আপনারা জানেন, যদি সেইভাবে সমীক্ষা কখনো ভালো করে হয়, যে গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা যতটা পরিমাণে স্কুলে যায় এবং প্রথম শ্রেণীতে ভর্তি হওয়ার পরে অন্তত উচ্চ মাধ্যমিক শেষ না করা পর্যন্ত ছাড়ে না, বিশেষভাবে মেয়েরা তো বটেই, সেইটা কিন্তু আমি 2 বছর ধরে খুব ভালোভাবে দেখেছি। যে প্রায় 3 মাইল 4 মাইল গরমের মধ্যে রোদে হেঁটে, বর্ষাকালে কাদা পেরিয়ে তারা কিন্তু স্কুলে আসতো। স্কুলে এসে প্রথম তাদের কাজ ছিল পুকুরে পাটা ধুয়ে নেওয়া, অনেকে খালি পায়েও আসতো। তো সেইখানটাতে তারা কিন্তু অন্য জামা প্যান্ট পরে আসতো বা গামছা পরে আসতো, বর্ষাকালে বিশেষত
স্কুলে ব্যাগের মধ্যে জামা কাপড় থাকতো, সেটা কোথাও পরে নিত হস্টেলে ঢুকে। একটা হস্টেল স্কুল ছিল, আমরাও থাকতাম। সারা জীবনের জন্য একটা আশীর্বাদ, অভিজ্ঞতা আর কি। তার আগেই বই পড়তাম, সমীক্ষায় পড়তাম, সিনেমায় দেখতাম, চোখের সামনে দেখেছিলাম সত্যি সত্যি বাচ্চাগুলোর মধ্যে কীরকম লড়াই আছে। এটা ভীষণ এখনও মনে পড়ে। ওদের সঙ্গে আমার এত বছর পরেও স্কুল থেকে চলে এসেছি 2001 মার্চে, কিন্তু এত বছর পরেও কিন্তু ওদের অনেকের সঙ্গেই, তো 2 বছর ছিলাম, নিয়মিত যোগাযোগ আছে ফোনের মাধ্যমে, ফেসবুকে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, সেখানেও আমার ওরা সংযুক্ত করেছে। তো এইটাতে তারা সবাই কিন্তু সফল হয়নি। ওই যে 2 বছরে দেখেছিলাম ওরা সবাই খুব সফল হয়নি। তারা জীবনে অনেক ব্যর্থতার মধ্যেই হয়তো অনেকে আছে, অনেকে সফল হয়েছে, বেশিরভাগটাই হয়নি। তাহলে ওদের কি চোখে দেখবে? ওদের পাড়ার লোক সবাই তাদের কি চোখে দেখবে? আমি বিশ্বাস করি সেই চোখটাই শিক্ষকের থাকা উচিত, অভিভাবকের থাকা উচিত, পাড়ার জ্যাঠামশাইতে থাকা উচিত। কোন চোখটা? যে চোখ দিয়ে তার ব্যর্থতাটা কারণটা বুঝতে পারে, সেটা কেন ফেল করলো বা কেন সে ভালো চাকরি পেল না, সেইটা বুঝতে পারা, এবং সে অন্য কোনো বিষয়ে সফল হলো কিনা সেইটাকে বড় তুলে আনা। আমি এই বিষয়ে সে দুর্বল, তাতেই যদি কেউ শিক্ষক হয়ে থাকে, তাতে কিন্তু তার হয়তো বা নাম্বার বাড়লেও বাড়তে পারে। যে বিষয়ে সে সবল, সেটাকে আপনি উপেক্ষা করলেন। সেই বিষয়ে বরং তাকে যদি আপনি একজন ভালো শিক্ষক শিক্ষিকা দেন, সেই বিষয়ে গৃহ শিক্ষক দেন, বা পাড়ায় পাড়ায় অনেক ভালো গানের স্কুল আছে, নাচের স্কুল আছে, ছবি আঁকার আছে। তো দুঃখের বিষয় বাঙালিদের দেখবেন কলকাতাতেও, এখন উন্নত কলকাতার সংস্কৃতি বিরোধ স্যার, চট করে আপনি কিন্তু পাড়ায় পাড়ায় আবৃত্তি শেখানোর স্কুল পাবেন খুব কম। কি অজিন্দ্রদা বুঝলেন? অভিনয় শেখানোর স্কুল তো আরোই পাবেন। সেটা বোঝা যায় টিভিতে, বাংলা বা হিন্দি চ্যানেলগুলোতে। আপনি কখনো রিয়েলিটি শোতে নাচ গানের বাইরে বা কমেডি শোর বাইরে পাবেন। কোনো অভিনয় রিয়েলিটি শো হয় না, আবৃত্তি হয়। অথচ ওই চর্চাটা চাইলে যাদেরই একটু কণ্ঠ ভালো, যাদের নিজের কণ্ঠের কথা বলার উপরে দখল আছে, নিয়ন্ত্রণ আছে, তাকে যদি ওই দিকতে নিয়ে যাওয়া যেত, তাদের মধ্যে হয়তো কোথাও কোথাও প্রদীপ ঘোষ, সব্যসাচী, ব্রততী এরা লুকিয়ে আছে, বার হতে পারত। স্কুলগুলোতে সেই চর্চায়, অধিকাংশ স্কুলেও এই চর্চাটা, ফলে সেই জায়গাটা দিচ্ছি না, আমরা পরিসরটা তৈরি করছি না, বা আমাদের কাছে তাদের অক্ষমতা আছে। তারা জীবিকার জন্য সকালবেলা বেরিয়ে সন্ধ্যেবেলা রাত্রিবেলা ফেরে, তবে তারা তো বাবা মারা তো বিশ্বাস করেছেন যে সবাই বলছে স্কুলে গেলেই সে শিখবে। এই যে 200 বছর ধরে, 224 বছর ধরে ব্রিটিশরা আমাদের শিখিয়েছে স্কুলে গেলেই সে মানুষ হবে, তা আমরা তো বিশ্বাস করেছি। অভিভাবকরা তো বিশ্বাস করছেন, পাঠাচ্ছেন। তো আমরা কিন্তু, আমি মনে হয় আমি সহই, আমরা কিন্তু শুধু এই স্কুল বলে বলছি না, গোটা শিক্ষক সমাজের কথা, আমরা সেই মানুষের বিশ্বাসে কিন্তু মর্যাদা রাখতে পারিনি। জন্য মেকলের প্রবর্তিত শিক্ষানীতি ভারতবর্ষে ওদের করণিক দরকার, ক্লাস দরকার, ওদের অফিসিয়াল কাজকর্ম লিখবে এমন লোক দরকার, তাই একটু বাংলা ইংরেজি জানতে হবে, একটু পারিবারিক জানতে হবে। অতএব তৈরি করো বাঙালি এটাকে মানে প্রাণপণে এই নীতিটাকে বিশ্বাস করেছে। মানে মেকলের এত ভালো ভক্ত জাতি বাঙালি ছাড়া দেখা যায়, এই ফলটা ভুগতে হচ্ছে। আমি করণিকের কাজকে কিন্তু এখানে ছোট করতে চাইছি, এরকম ভুল ভাবনা কেউ ভাববে। আমাদের এখানে আমাদের অনুপ্রা আছে, অনুপ্রাণ আমাদের স্কুলে বছর ধরে করণিকে কাজ করেছিলেন অস্থায়ীভাবে আর কি। তো ফলে সব কাজই দরকার। স্কুল তো করণিককে দরকার, স্কুলে একজন পিয়নকে দরকার, সাফাই কর্মীকে দরকার, সবাইকে দরকার। যে মিস্ত্রি বিল্ডিংটা বানাচ্ছে, রং করছেন, তিনি যদি ঘরটা সুন্দর করে আমাদের রং না করতেন, তাহলে এই ঘরে প্রশিক্ষণ যেটা হয় সেটা কতটা ভালো করে হয়তো হতো না। তো সবার অবদান। এসে দেখুন শিক্ষক দিবস আছে 5ই সেপ্টেম্বর, জাতীয় শিক্ষা দিবস আছে 11ই নভেম্বর, মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন, ভারতবর্ষের
প্রথম কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তাকে স্মরণ করে 2011 থেকে এই দিনটা পালন করা। চিকিৎসক দিবসও একটি আছে, সেটা শুধু বোধহয় পশ্চিমবঙ্গে বিধানচন্দ্র রায়ের জন্মদিন কলেজে। আর কোনো পেশায় কিন্তু সমাজ থেকে বা সরকার থেকে তাদের জন্য আলাদা দিবসের দাবিও ওঠেনি, করাও হয়নি, তত আমার জানা আছে। তাহলে সমাজ তো আমাদেরকে চেয়েছে, বলাই তো হয় যে চিকিৎসক শিক্ষক পেশাগুলো হচ্ছে নোবেল প্রফেশন, তো আমরা তো সেটা যোগ্য হতে পারিনি। ব্যর্থতাটা সবার আগে স্বীকার করা দরকার। নিজের কাছে, অন্যদের কাছে করলে করো, না করলে করো, নিজের কাছে করতে হবে। এই যে আমরা কিন্তু শিক্ষকতা চাকরি হিসেবেই প্রায় দেখে ফেলেছি অধিকাংশ মানুষ, সেটা যে আসলে শিক্ষকতাই, শিক্ষা চাকুরিজীবী বা শিক্ষাজীবী এটা একটা মানে, আর শিক্ষক আরেকটা। সেগুলো অনেকটা টুকটুক করে বললাম। একটা যখন আপনি কি সাজাই আমরা, তো অনেকগুলো দিক থাকে, সব কটা দিক নিয়ে তৈরি হলে তবে সেটাকে বলতে পারি যে সামঞ্জস্য এলো, সৌন্দর্য এলো। আর সৌন্দর্যের মূল কথা হচ্ছে সামঞ্জস্য। আর যদি এই চোখটা আর এই চোখটা ঠিক জায়গায় না বসানো থাকতো, একটা একটু উঠে গেছে একটা, তাহলে কিন্তু তত সুন্দর হয়তো লাগবে না। তাহলে সামঞ্জস্য হচ্ছে সৌন্দর্যের মূল কথা, যে কোনো বিষয়, শুধু শারীরিক বলে বলছি। একটা বিদ্যালয়, একটা শিক্ষকতা, একটা শিক্ষা, সমস্ত কিছুর মধ্যে আমাদের এখানে আমার শুধু পশ্চিমবঙ্গের বলছি, ওটা ভারতেই যে অসামঞ্জস্য আছে। রবীন্দ্রনাথ তো ঠিকই লিখেছিলেন, আমি অক্ষরে অক্ষরে প্রাণপণে বিশ্বাস করি যে আমাদের স্কুলগুলোকে দেখলে মনে হয় একটা কারাগার। তাতে না আছে ছিঁড়িছাড়, না আছে সুখ, না সৌন্দর্য, না কিছু, যেন জোর করে ডেকে এনে আটকে রাখা হয়েছে। তোতা কাহিনীর বিখ্যাত নাটক, অজস্র প্রবন্ধে কথা আছে, গল্পে আছে। তো সেইটা তোতা কাহিনীটাই তো হলো আর কি, শেষ পর্যন্ত ব্যর্থ হতে পারে। এবারে যে আমরা দেখার চোখ যা যেরকম আছে, আপনার লক্ষ্য যেমন হবে, যা লক্ষ্য পাশ করা, ধরুন মাধ্যমিক পরীক্ষা পাশ করলেই হবে, সেগুলো তার লক্ষ্যটা 25 নম্বরে বেঁধে নিয়েছে। এবার স্কুল থেকে যদি সে এড়ে যায় যে আমি ওখান থেকে 9-10 পেয়ে গেলাম, তাহলে এবার তার লক্ষ্য রইল 1500 নম্বর পাওয়া। লক্ষ্য যার কথা আছে, শিক্ষকদেরও আমাদের তাই। আমার যদি লক্ষ্য বাধা থাকে যে আমি স্কুলে যাচ্ছি কি না, আমি স্কুলে গিয়ে ছুটি না বলতে থাকলাম কি না, এবং মাস গেলে মাইনেটা পেলাম কি, এই টার্গেট থাকলে নিজেকে সফল মনে করবে, বলা কিছু নেই। যার মনে হচ্ছে এটা তার টার্গেট নয়। আমি হচ্ছে সেই ধরনের একজন লোক আর কি, যিনি আমি শেষ পর্যন্ত মনে হয় যে আসলে বোধ হয় মিসফিট করে তাকে বলা হয়, আমি বোধ হয় সেটা ঠিক চুপ করল। সে কারণে ছোটবেলা থেকে কখনো না এই তোমার জীবনের লক্ষ্যটা রচনা থাকতো না, এখন যেটা নেই, উঠে গেছে প্রায়। মানে এখন তো লক্ষ্যহীন আমরা চলছি, ওই জন্য ওই রচনাটা উঠেই গেছে আর কি। তাতে কোনোদিন না আমি শিক্ষক হবো লিখতাম না, মানে ছোটবেলায় কি লিখেছি ভুলে গেছি। আমি হচ্ছে একটু বড় হওয়ার পর থেকে, একটু 7-8 থেকে, বয়স সন্ধিতে যখন ওকে একটু অন্য চিন্তা ভাবনা আসে ওই সময় থেকে, বরং চিকিৎসক হবো ভেবেছিলাম, সমাজসেবী হবো ভেবেছিলাম, আরও বড় হয় তার অনেকেই ভেবেছিলাম, সেটা ছেড়ে দিই। একটা বয়সে তো বাঙালি যুবকের সবারই মনের মধ্যে বিপ্লবী হওয়ার সম্ভাবনা ইচ্ছে থাকে। ছিলাম তো যুগান্ত, তখন ডুবন্ত তরি একটু একটু ডুবছে আর কি। তো ভাগ্য ভালো যে ডুবন্ত তরিটা যখন পুরো ডুবে যাচ্ছে, ঠিক সেই সময় তৎকালীন সরকার শিক্ষা দপ্তর SSC তৈরি করলেন, স্কুল সার্ভিস কমিশন তৈরি করলেন। এটা অবশ্যই শিক্ষক পেশায় আসতে ইচ্ছুক শিক্ষকদের পক্ষে একটি অত্যন্ত সৎ প্রচেষ্টা, একটা সুযোগ। আমি নিজেও সবাইকে বলে এসেছি চিরকাল চাকরি পাওয়ার পর থেকে, যে
এসএসসি তৈরি যদি না হতো তাহলে আমার জীবনে শিক্ষকতায় আসা হতো না। বিভাগ থেকে এসে আমি আমার নাম ডাকলে ঢুকলাম, ঢুকে বসতে না বসতেই উল্টো দিক থেকে আমি জিজ্ঞেস করলেন, আপনি ঢুকতে ডান হাতে দেখেছেন তো যে একটা ঘর পুরো ভেঙে গেছে, ওই ঘরটা সারাতে হবে। তো আমি তো মানে বুঝতেই পারছিলাম না যে গাড়িটা কোন দিকে যাচ্ছে। তো ওটা মোটামুটি $1.5 লাখ যাবে রিপেয়ারিং করতে, মানে ভালো রিপেয়ারিং করে। তো ওইটা পাল্টাতে না পারলে কিন্তু ভালো অভিজ্ঞতাগুলো পুরো তৈরি হবে। একটা ভিডিও কালকেই দেখছিলাম ফেসবুকে, প্রায় দেখেন, আপনারাও দেখেন অনেকে হয়তো, চীনের একটা স্কুলকে দেখাচ্ছে, তারপর অনেকগুলো স্কুলকে দেখালো ভিডিওটার মধ্যে, বাচ্চাদের স্কুল, এই ধরুন বড় জোর 4-5 পড়ে টরে এবং বাচ্চাদের দেখাচ্ছে বিভিন্ন ঘরে কোথাও ওদের ঘর পরিষ্কার করা শেখাচ্ছে, কোনো একটা ঘরে ছবি আঁকা চলছে, কোনো একটা ঘরে ভূগোল পড়াচ্ছে ছবি দেখিয়ে দেখিয়ে, আর কোনো একটা ঘরে তাদেরকে রান্না করাও শেখাচ্ছে, রান্না কী করে শিখতে হবে। আমাদের দেশে কী শেখানো হলো, রান্না মা বাবাও শেখাচ্ছে যে রান্না বান্না মেয়েদের কাজ, ফলে ছেলেরা শিখবে না। এটা ভাঙতে পারে, কারণ বাবা মারা সবসময় তারাও তো কোথাও তো সেই বদ্ধমূল ধারণা থেকে রয়েছে, যেমন কি আমরা শিক্ষকরাও আছে, আমরাও তো আমরা এখন অভিভাবক। ফলে ওই যে বললাম বিদ্যাসাগর যেমনটা ভেবেছিলেন আর জীবনে, তিনি যে অতগুলো স্ত্রী শিক্ষালয় তৈরি করেছিলেন, বয়স্ক শিক্ষালয় তৈরি করেছিলেন, বা বেগম রোকেয়া, শুধু বাঙালি উদাহরণটাই দিচ্ছি, তাই অতগুলো গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বেগম রোকেয়া বিদ্যাসাগররা মেয়েদের স্কুল তৈরি করলেন। বয়স্ক কেন? যে আগের বড়দেরকেই ধরো, যিনি শেখাবেন ট্রেনিং হতে পারে না। আমরা যারা শিক্ষক তারা জানি বিএড ট্রেনিংটা কী ধরনের প্রহসন হয়। সেখানে 95% যে পায় আর 40% যে পাস করে, দুজনে কেউ কিছু শিখে আসে না। 10 মাসে কিছু শেখা যায় না। কী করে আপনি ভালো পড়াবেন সেটা ট্রেনিং এবং 10 মাসে কয়েকটি ক্লাসে বা পরীক্ষা দিয়ে হতো। বলুন বা আমাদের পড়াশোনার মধ্যে আমি যা যা শিখে শিখে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে স্নাতকোত্তর হয়ে আবার শিক্ষা প্রশিক্ষণ বিএড কোর্স করে আসছি, সেটা কোনোটাই তো আমাকে যোগ্য শিক্ষক হওয়ার শিক্ষাগুলো দিই। তাদেরকে তাহলে এখানে আবাসিকের দেখে পড়াশোনা শেখানো যাবে, তাতে আবার আমাদের স্কুলের যে এখন তাৎক্ষণিক সবচেয়ে বড় প্রয়োজন ছাত্র সংখ্যা বাড়াতে, সেটা বাড়ালে শিক্ষক আসবে, যেটা বাড়লে উচ্চ মাধ্যমিক কলেজে সব করে করা যাবে। তো সে প্রস্তাবও কিন্তু শেষ পর্যন্ত খারিজ হলো। তার কারণ বিহালা বালিকা বিদ্যাপীঠে আমাদের প্রস্তাব যাওয়ার কয়েক মাস আগে আবাসিক বিদ্যালয়, যার ফলে বললেন যে একই ওয়ার্ডে কিন্তু আবাসিক বিদ্যালয় একটু করা যাবে না, তার প্রস্তাব আমরা রেখে দিলাম। যদি কখনো করাই যায় যে একই ওয়ার্ডে একদিন করা যাবে, তখন নিশ্চয়ই আপনারটাই দেবো। কিন্তু সেটা তারপরে প্রায় 9 বছর কেটে গেছে। তো আত্মকৈফিয়ত হিসেবে দিলাম আমার কৈফিয়ত, গজলের বিখ্যাত কবিতা, আমার কৈফিয়তটা তো চিন্তিনে দেওয়া উচিত, চিন্তিত করে নেবেন। আরেকটিও বলবো, আমরা খুবই চেষ্টা করেছি ভালোভাবে, যেটা কবিতা বলেছেন, রবু উল্লেখ করেছেন, সেটি হলো ওই যে বললাম আপনার পুত্রকে যদি দেখেন অঙ্কে খারাপ, অঙ্কনে ভালো, তাহলে অঙ্কনের টিচার এটাই দিতে হওয়া উচিত ছিল যেগুলো শিক্ষা হোক। এগুলো এত উন্নত হলো এমনি এমনি হয়নি। তাহলে যদি হা করে তাকিয়ে বলি বাহ কি উন্নতি করেছে প্রযুক্তিতে, অর্থনীতিতে, শিক্ষা ব্যবস্থায়, তাহলে সবারই শিক্ষা ব্যবস্থা উন্নতি করেছে বলে ওটা হয়েছে। বিজ্ঞানী কোত্থেকে বেরোবে? আগে তো সে স্কুল কলেজে পড়বে। ডাক্তার, ভালো মন্ত্রী কোথা থেকে বেরোবে? আগে তো স্কুল থেকে যায়। পড়াশোনার বাইরে দুটো জিনিস খুব ভালো আছে শেখানোর মতো। এক হচ্ছে নানা ধরনের সাংস্কৃতিক বিষয়গুলো, গান, বাজনা, অভিনয়, নাচ, আঁকা টাকা ইত্যাদি। আরেকটা হচ্ছে খেলাধুলো। আরও একটা হতে পারে কারিগরি শিক্ষাগুলো। তো আমাদের রাজ্যে বা দেশে তো যেহেতু 10ম শ্রেণী অবধি কারিগরি শিক্ষা নেই, সবে কয়েক বছর হলো উচ্চ মাধ্যমিকে ভোকেশনাল ট্রেনিং ঢুকেছে, তাও সেটা বেশিরভাগ উচ্চ মাধ্যমিকে নেই, অনেক স্কুলে নেই। এই তিনটে দিয়ে কিন্তু আপনি বই বিমুখ যে
ছাত্ররা, আর মোবাইলের যুগে পড়েছে। আমি যখন প্রধান শিক্ষক হলাম তখনই মোবাইলের চলটা অনেকটা এসে গেছে। 11 সালে একটা মিষ্টি একটা খেলনা কিনতে ফেলে দিয়ে ওকে ছেড়ে দিল, ওটা হাত দিল। এবার বাচ্চা খেলনাতে হাত দিল, বাবা মা জোর করিয়ে খাগে কলমে হাত দেওয়া। আন্তঃবিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা 2011 সাল থেকেই চালু করেছে। এখানে বেহালার সমস্ত কাছাকাছি স্কুল যেগুলো আছে 4-5 কিলোমিটার মধ্যে সবাইকে আমন্ত্রণ জানানো হতো। সেখানে অভিনয়, কবিতা আবৃত্তি, ছবি আঁকা, প্রশ্নোত্তর প্রতিযোগিতা, প্রবন্ধ লেখা, একক অভিনয়, সমস্ত বিতর্ক এগুলো হতো। তারই অন্যতম এখানে বিচারক রয়েছেন ধীরাদি এবং আমাদের তো সেইটাতে কি হয়েছিল, ওই স্কুলে যারা টিচাররাও বলতেন এবং ছাত্ররা খুব দৌড়স্থ যারা আসতো ছাত্রছাত্রীরা, মানে প্রায় মেলা বসে যেত আর। তো সেইখানটাতে এরকম হতোই, 11টা শুরু করলে শেষ করতে করতে রাত্রি 11টা বেরিয়ে যায়। এক হচ্ছে অবশ্যই সবার আগে পরিবর্তন দরকার অভিভাবক, মানে ছাত্রদের ছোট তাকে দোষ দেবো না। অভিভাবকদের মধ্যে যদি ওই বোধটা না আসে যে হোক না আমার ছেলে দু একটা সাবজেক্টে দুর্বল, ও যেগুলোতে সবল সেইটাই তাকে শিখিয়ে, যদি শিক্ষার লক্ষ্য জ্ঞান লাভ ছাড়াও জীবিকা অর্জন হয়, জীবিকার জন্য তো আমি বলতাম এটাই, যারা নীতিটা তৈরি করে তা তো কিছু একটা দৃষ্টিভঙ্গিতে তৈরি করেছে। তিনি ভালো জানেন তৈরিটার ফলে এই যে সাফল্য আসতে পারে ঠিক সবকটা নিয়ম মেনে মানতে হবে। যতক্ষণ আমি একটা নিয়মের সমালোচক হিসেবে বিরোধিতা করতে পারি, পাল্টানোর চেষ্টা করতে পারি, যদি পাল্টাতে না পারি তাহলে অমুক মানি মেনে আমি এটার পক্ষপাত, মানে পাল্টাতেও পারলাম না, প্রতিবাদও করলাম না, আবার যেটা রয়েছে তার জন্য একটু ভালো আসতে পারতো সেই নিয়মটাও মানলাম না। এই যে একটা অরাজকতা আমাদের শিক্ষকদের মধ্যে আছে, সোজা কথা বলছি, এটা শিক্ষকদের শুনতে ন্যাচারালি ভালো লাগবে না, কিন্তু তৃতীয় পক্ষ যে শিক্ষক তাদের দিক থেকে এই জিনিসটা আছে। ফলে অভিভাবক, সরকার এবং শিক্ষক তিনজনেই আমরা দায়ী আজকের এই অবস্থার জন্য। ফলে শুরুতে যে খুব দুঃখ করে ব্যর্থতার কথা বলছি না, সে দুঃখটা তো আছেই। আমি এটাও বোঝানোর চেষ্টা করলাম এই ব্যর্থতাটা ইতিহাসের ফল, আমরা ইতিহাসের কণা মাত্র আছে। আর আমাদের যদি কোনো সাফল্য হতো সেটাও ইতিহাসের অংশ হতে পারত, কিন্তু ব্যর্থতার যেন ইতিহাসের অংশ হয় এটাও কিন্তু মনে রাখবে। সেইটুকুই বলে আপনারা দীর্ঘক্ষণ সমস্ত কথাবার্তা সহ্য করলেন, শুনলেন, কিন্তু সবাইকে অভিনন্দন, ধন্যবাদ, শুভেচ্ছা। আপনাদের সকলের সঙ্গেই যাতে যোগাযোগ রাখতে পারি। হ্যাঁ, এবার কয়েকটি ঘোষণা আমার তরফ থেকে। বিদায়ী প্রধান শিক্ষক হিসেবে যেটা আছে, সভাপতি আছেন, এমসির এখানে আরও সদস্য আছেন, তিনজনই এখানে সদস্য আছেন, সদস্য। হ্যাঁ, ভালো থাকবেন, দেখা হবে, সামনের সপ্তাহে দেখা হবে। আমি চাইছি একটা অ্যাকাউন্ট তৈরি করা যায়, সেটা উদ্দেশ্যটা হবে শিক্ষা, সেখানে আমি আপাতত 1 লক্ষ টাকা দিতে চাই। সেটা যেন একটা আলাদা অ্যাকাউন্ট হয়, তার একজন আমি আরেকজন উদ্যোক্তা বা তরুণদের মধ্যে কেউ একজন যদি হন জয়েন্ট অ্যাকাউন্ট হিসেবে, সেটা দিয়ে সেটা যদি ফিক্সড করা হয় তার তো একটা বছরের সুদ আসবে সেইটা, আর তার সঙ্গে আরও যা লাগবে ওই টাকাটা থাকুক। ওটা টাকাটা স্কুলে যখন বড় একেবারে অনেকটা কমে আসবে তখন ফিক্সড ডিপোজিটটা ভেঙে স্কুলের তখনকার খুব জরুরি কাজগুলো করা যেতে পারে। ওটা থাকুক, তার সুদটা দিয়ে কিছু কাজ হোক। প্লাস তো বললামই যে সংস্কৃতি যা কিছু খরচপাতি ইত্যাদি পুরস্কার দেওয়ার সেগুলো যেন অব্যাহত থাকে। মানে স্কুলের ফান্ড দিয়ে স্কুলের ফাংশন করা হবে না, এরকম দুঃসাহসিক বাণী এবং অনৈতিক বাণী যেন আর কেউ দেওয়ার সুযোগ না পান
সেটা আমাদের অবশ্যই দেখা কর্তব্য। আর তৃতীয়ত হলো এই আমাদের শিক্ষক সংখ্যা উচ্চশিক্ষা কোটালের সূত্রে 2021 থেকে বেড়েছে, এটাও ভেবেছিলাম। আমি ওদের সানন্দের আবেদনের সঙ্গে সম্মত হয়েছি যে অন্তত সপ্তাহে একদিন দুদিন এসে যদি স্কুল অনুমতি দেয়, কারণ আমি তো বাইরের থেকে বলতে পারি না বাংলা এসে পড়া, স্কুলের একাডেমিক কাউন্সিল আছে, ওনার বাইরেও আরও 3 জন সদস্য আছে, কথা বলে তাহলে সামনের সপ্তাহে আমার সে মতো করে রুটিনটাও একটু পাল্টাতে হবে সামান্য। আর যদিও ফেব্রুয়ারি মাসে আমার নিজের ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আজ ছিল 42 শিক্ষার্থী স্কুলে। আমাদের 14 বছরে এক প্রধান শিক্ষককে পেয়েছিলাম, উনি আজকে রিটায়ারমেন্ট করলেন, অবসর নিলেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। স্যারের জন্য আমার অনেক অনেক দোয়া রইল, আশীর্বাদ রইল, প্রার্থনা রইল। স্যার খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। আর এরকম পড়াশোনার মধ্যে দিয়ে আগামী জীবনযাপনটা কাটান। ভালো থাকুন, সুস্থ থাকুন স্যার। সপ্তাহে একদিন করে তো আসবে।